নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাবো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, জ্যোতির্ময়। আমার মেয়ের বয়স 21, কলেজে পড়ে। ও জানে মায়ের তাড়া খেয়ে আমি তলায় তলায় ওর বিয়ের চেষ্টা দেখছি। কারণে অকারণে ও যে আজকাল মায়ের সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করে, সেটা কিছুটা এই জন্যে। কিন্তু সেদিন বিকেল থেকে দেখি একেবারে গুম হয়ে আছে মেয়েটা। সন্ধ্যার আগে পর্যন্ত ওকে বদ্ধ ঘর থেকে টেনে বার করা গেল না। একমাত্র মেয়ে, আমার আর স্ত্রীর ওর দিকে একটু বিশেষ নজর থাকাই স্বাভাবিক। হঠাৎ কি হলো বুঝলাম না। ঘণ্টাখানেক আগে ওর প্রাণের বন্ধু শিউলি এসেছিল। সেই মেয়েও খুশি মুখেই বাড়ি ঢুকেছিল। মিনিট 15 বাদে খুশি মুখেই বিদায় নিয়েছে। তারপর থেকেই মেয়ের এই থমথমে মুখ। আমার কোনো কথার জবাব দেয় না। মায়ের টানাটানিতে বিরক্ত। যাই ঘটে থাকুক, তার সঙ্গে ওই শিউলি মেয়েটার যোগ আছে সন্দেহ নেই। শিউলিকে আমরাও পছন্দ করি খুব। দেখলে চোখ জুড়োয় এমন রূপ, নিখুঁত নাক, মুখ, চোখ, চাঁপা বরণ রং, একটু ছিপছিপে গড়নের। অমন রূপের মেয়ে আমাদের ঘরে থাকলে ত্রাসে কণ্টকিত হয়ে থাকতাম। মেয়েটাকে আরো ভালো লাগে তার চালচলন দেখে। ভালো খেতে পড়তে পায় না, কিন্তু মুখে সরল হাসি লেগেই আছে। মেয়ে কতদিন আমাকে চুপি চুপি বলেছে, ওকে নিয়ে পাড়ার আর কলেজের পাজি ছেলেগুলো যে কি কাণ্ড করে বাবা জানো না। আমার এক এক সময় এত ভয় করে না। আমি একদিন বলেছিলাম, বাপ বিয়ে দিয়ে দেয় না কেন? পয়সার জোর কোথায় যে বিয়ে দেবে? তাছাড়া জ্যোতি কাকাকে তো জানো, আঁকতে বসলো কি সকাল থেকে রাত, আবার রাত থেকে সকাল। জ্যোতি কাকাকে জানি বলতে মেয়ের মুখেই শুনেছি। বেশ নামী শিল্পী, কিন্তু মেয়ের মতে জ্যোতি চৌধুরীর মতো শিল্পী এদেশে নেই। কোনো খবরের কাগজওয়ালা, কোনো মাসিক সাপ্তাহিকের সম্পাদক বা কোনো কমার্শিয়াল ফার্মের সঙ্গে শিল্প নিয়ে আপোষ করতে পারল না বলেই এই দশা। মেয়ে কাব্য করে বলতো, জ্যোতি কাকার দারিদ্র্য শিবের গায়ে ছাইয়ের মতো। আর হামেশাই বলে, শিউলিকে কি দেখছো, চেহারা হলো গিয়ে জ্যোতি কাকার, 10,000 লোকের মধ্যেও আলাদা একজন। জ্যোতি কাকা ওকে মেয়ের মতোই ভালোবাসে, এই গর্ব ধরে না। নিজের হাতে এঁকে ভদ্রলোক ওকে 3-4খানা ছবি দিয়েছেন, সেগুলো যত্ন করে বাঁধিয়ে রেখেছে। শিউলি মেয়েটার ওপর ওর এত টানের আরও একটা বিশেষ কারণ আছে। মেয়েটার জীবন বড় দুঃখের, তার মা থেকেও নেই। মেয়ের মুখে শুনেছি, শিউলি 1.5 বছর বয়সে তার বাবা মায়ের ভালোবাসার বিয়ে ভেঙে যায়। জ্যোতি চৌধুরীর চেহারা দেখে মুগ্ধ হয়ে একটি শিক্ষিতা মেয়ে তাকে বিয়ে করে, কিন্তু আসলে তার রূপের টান থেকে রূপোর টান বড়। আর একজনের হাত ধরে চলে গেছে, পরে ডিভোর্স হয়েছে। এরপরেও রূপমুগ্ধ অনেক মেয়ে ভদ্রলোকের জীবনে আসতে চেয়েছে, কিন্তু এই 47 বছর বয়স পর্যন্ত আর কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি। আঁকা নিয়ে আর মেয়ে নিয়ে থেকেছে। আমার মেয়ের এই মুখ দেখে আমরা ভাবছিলাম, শিউলির কোনো বিপদ আপদ হলো না কি আবার? সুখের ঘরে রূপের বাসা তো নয়, তাই চিন্তা। কিন্তু সেই মেয়েও তো খুশি মুখে এলো আর খুশি মুখে চলে গেল। তাহলে কি হতে পারে? সন্ধ্যার পর মেয়ে ঘর ছেড়ে বেরুলো, সেই রকমই মুখ। আমি আদর করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বল না, শিউলি কেন এসেছিল? বিয়ে নেমন্তন্ন করতে। ওর মা বলে উঠল, এই তো ভালো কথা, শিউলির কোথায় বিয়ে, কার সঙ্গে? গম্ভীর মুখে মেয়ে জবাব দিল, শিউলির বিয়ে নয়, তার বাবার বিয়ে। আমরা হতচকিত। এমন একটা ধাক্কা কল্পনা করা যায় না।
আমাদেরও সত্যিই মন খারাপ হয়ে গেল। পরে আরও শুনলাম শিউলির হবু মায়ের 33 বছর বয়স। শিউলি আগে ভাগে দেখে এসেছে, মজা করে গল্প টল্প করে এসেছে। মেয়ের বাবা ওদের দূর সম্পর্কের আত্মীয় নাকি। যাতায়াত ছিল না, কারণ তাদের অঢেল বিত্ত আর এরা গরিব। তাদের অনেক বাড়ি, অনেক গাড়ি, অঢেল টাকা। বিয়েতে জ্যোতি চৌধুরী 50,000 টাকা নগদ পেয়েছে, আর জিনিসপত্র সোনাদানা যে কত পাবে তারও ঠিক নেই। মেয়ের বাপের শর্ত ঘটা করে বিয়ে হবে, ঘটা করে বৌভাত হবে। শিউলি বলেছে তার নতুন মা দেখতে ভালো না, কিন্তু তাতে আর কি আসে যায়। শিউলি ওকে বিয়েতেও নেমন্তন্ন করেছে, বৌভাতেও। মেয়ে রেগে গিয়ে বলেছে কোথাও যাবে না। শিউলি তখন মাথার দিব্যি দিয়েছে, বৌভাতে না গেলে আমার মরা মুখ দেখবি। মেয়ে বলল, একে শিউলিটা দিন দিন কেমন রোগা হয়ে যাচ্ছে, যখন তখন মাথা ঘোরে, মাথা টলে। ওর বাবা এর জন্য চিকিৎসাও করেছে, ডাক্তার নাকি বলেছে অ্যানিমিয়া। তার মধ্যে ও এই দিব্যি দিয়ে গেল, আমি কি করি বলো তো? আমি বললাম, তার মেয়ে যখন মেনে নিয়েছে যাবি, কি আর করবি। গোমরা মুখ করে বৌভাতে গেছিল, কিন্তু ঘন্টা 3 বাদে ফিরে এসেই তার সে কি কান্না! আমরা যত থামাতে চেষ্টা করি ও তত ফুলে ফুলে কাঁদে। শেষে ছুটে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। পরদিন লিখতে বসেছি। একটু বেলায় ঘুম থেকে উঠে মেয়ে আমার কাছে এসে বসল। জল ছিটানো চোখ মুখ এখনো বেশ ফোলা। কিছু না বলে একবার দেখে নিয়ে আবার লেখায় মন দিলাম। বাবা বল, একটা গল্প বলবো, লিখবে? কলম থামিয়ে মুখের দিকে তাকালাম। এখন কাঁদছে না, কিন্তু কান্না ফেটে পড়ছে যেন। বললাম, আচ্ছা পরে শুনবক্ষণ। না, এক্ষুনি শোনো। কলম রেখে বললাম, বেশ বল। ও বলে গেল, আমি শুনে গেলাম। এবারে যা লিখছি তার এক বর্ণও আমার নয়। মেয়ে যা বলেছে হুবহু তার বয়ানে সেইটুকুই লিখে দিলাম। শোনো বাবা, বেশ একটা জেদ নিয়েই জ্যোতি কাকার বিয়ের বৌভাতের নেমন্তন্ন খেতে গেছিলাম। চেনা লোকের ধিক্কার জ্যোতি কাকার গায়ে কতটা বেঁধে তাও দেখব। বৌভাতের জন্য বড় বাড়ি ভাড়া করা হয়েছিল। রং বেরঙের আলোয় সমস্ত বাড়িটা সাজানো হয়েছিল। কিন্তু জ্যোতি কাকার গায়ে কিসের চামড়া কে জানে। দিব্যি হেসে হেসে সব তদারক করে বেড়াচ্ছে। আমাকে টেনে নিয়ে গিয়ে তার 33 বছরের বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিল। জ্যোতি কাকা এমনিতে খুব রসিক মানুষ, নিজের মেয়ের সঙ্গেও রসিকতা করে, আমার সঙ্গেও করে। আজ তার হাসি খুশি বিষের মতো লাগছিল। যদি বলতে পারতাম, জ্যোতি কাকা টাকার জন্য তুমি এই করলে শেষে। বউ দেখার পর চুপ করে বাইরে দাঁড়িয়েছিলাম। পিছনে শিউলির হিহি হাসি। বলল, আমার বাবার বিয়েতে তুই কার ধান করছিস? জ্যোতি কাকা সেখান দিয়ে যাচ্ছিল। আমাকে বলল, এই মেয়ে, তোর কি হলো আবার? যা শিউলির সঙ্গে ঘুরে ঘুরে সব জিনিসপত্র দেখে আয়। শিউলি আমাকে হাসি মুখে টেনে নিয়ে গেল। শিল্পী বাপের মেয়ে, ওর এই হাসিটাকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আর মনে মনে ঠিক করেছিলাম জ্যোতি কাকার আর মুখ দেখব না কোনোদিন। একটা আলাদা ঘরে আমার আর শিউলির খাওয়ার ব্যবস্থা হয়েছিল। বেশি লোকজনের ভিড়ে ওর মাথা ঘোরে, খাওয়ার সময় অত হইচই ঠাস ঠাস করে মাথায় লাগে। তাই একটু নিরিবিলিতে তার খাওয়ার ব্যবস্থা, সঙ্গে আমারও। রাগের চোটে আমি কিছুই খাচ্ছিলাম না, কিন্তু শিউলি লোভীর মতো গপ গপ করে খাচ্ছিল, আর আমাকে খাবার তাগিদ দিচ্ছিল আর হাসছিল। হঠাৎ বলল,
এরকম করিস না, ভালো করে খা। কেন মিথ্যে রাগ করছিস? তোর জ্যোতি কাকার ভিতরটা এখন আগের থেকেও বেশি জ্যোতিতে ঠাসা, বুঝলি? বোঝবার জন্য আমি শিউলির দিকে তাকালাম। আবার দুটো রসগোল্লায় গাল বোঝাই করে শিউলি বলল, আসলে আমি আমার বাবার শিল্পী সত্তার শ্রাদ্ধের খাওয়া চেটেপুটে খাচ্ছি। আর এই শ্রাদ্ধটা বাবা নিজের হাতেই করল, শুধু আমার জন্যে। নইলে আমার ছেলেবেলায় অনেক মেয়ের বাপ লোভ দেখিয়ে মেয়ে গছাতে চেয়েছিল, বাবা ফিরেও তাকায়নি। আমি ঝাঁঝের মাথায় বললাম, এখন ফিরে তাকালো কেন? টাকার অঙ্কটা খুব বেশি বলে? শিউলি বলল, না, এখন দরকার হলো বলে। আমার জন্যই হলো। আমার ছেঁদো কথা মনে হলো, হয়তো শিউলিকে বুঝিয়েছে তার বিয়ের জন্যই টাকা দরকার। শিউলি বলল, তোকে বলছি, কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। বিয়ের জন্য বাবা 50,000 টাকা নগদ পেয়েছে, জানিস তো, সঙ্গে এত জিনিস। এখানেও বাবার চেহারাটাই ট্রাম্প কার্ড। ওরা জানতো বাবা কত গরিব, আর এও জানতো এই মুহূর্তে বাবার কি প্রচণ্ড টাকার দরকার। এত বড়লোক হয়েও ওই মেয়ের বিয়ে তারা সহজে দিতে পারছিল না। দুবার অ্যাবর্শনের ফলে তার মাথায় ছিট দেখা দিয়েছে, তার মধ্যে ওই চেহারা। আমি আঁতকে উঠলাম। বলিস কি রে? শিউলি বলল, হ্যাঁ, বাবার পকেট থেকে আমি এই ব্যাপারে 5খানা উড়ো চিঠি পেয়েছি। সবাই একই কথা লিখে বাবাকে সাবধান করতে চেয়েছে। তাদের ডাক্তারদের পরামর্শ হলো সুন্দর অথচ গরিব একজনের সঙ্গে বিয়ে হওয়া দরকার, যে লোক সর্বদা তাদের মেয়ের হাতের মুঠোয় থাকবে। রাগে দিশেহারা হয়ে বলতে যাচ্ছিলাম কি একটা, দেখি শিউলির 2 চোখ জলে চিকচিক করছে। ও আবার বলল, তার আগে বাবার পকেটে আমি আরও কিছু কাগজপত্র দেখেছি। সেগুলো সব ডাক্তারের প্রেসক্রিপশন, আমারই। সকলেই এক রায় দিয়েছে, আমার লিউকিমিয়ার ফার্স্ট স্টেজ এখন। বাবা গো, আমার সর্বাঙ্গে কি যে কাঁটা দিয়ে উঠল, তারপর সমস্ত বুকটা এমন দুমড়ে মুচড়ে উঠতে লাগলো। শিউলি আবার বলল, 2 মাস ধরে বাবাকে দেখছি পাগলের মতো টাকা জোগাড় করতে চেষ্টা করছে। যেটুকু পাচ্ছে তার 50 গুণ দরকার। পাগলের মতো বাবা তখন টাকার আশায় ছুটল আমাদের দূর সম্পর্কের এক মস্ত বড়লোক আত্মীয়ের কাছে। বাবাকে তারা তখন এই বিয়ের করারে বেঁধে ফেলল। এবারে বাবা রাজি হয়ে টাকা নিয়ে ফিরল। একটু থেমে শিউলি আবার বলে গেল, বাবা এসে জানালো, তুই বড় হয়েছিস, এখন আমার নিজের দেখাশোনার জন্য একজন দরকার। কবে হুট করে তোর বিয়ে হয়ে যাবে ঠিক নেই, তাই আমি বিয়ে করব ঠিক করে ফেলেছি। তারপর বলেছে, তোর খারাপ টাইপের অ্যানিমিয়া, তোর নতুন মা এলে তোকে কিছুকাল হাসপাতালে থেকে মাসে 1 বোতল করে রক্ত নিতে হবে। বাবা গো, আমার গলা বেয়ে একটা কান্না ঠেলে উঠছিল। আমি শুধু ওর ফ্যাকাশে মুখের দিকে চেয়েছিলাম। শিউলি বলল, কিন্তু আমি তো জানি, প্রথমে মাসে 1 বোতল, তারপর মাসে 2 বার, 3 বার, 4 বার, শেষে সপ্তাহে 2 বার 3 বার করে বোতল বোতল রক্ত লাগবে। বাবার 50,000 টাকা ফুরোবার আগে আমার যাবার সময় হয়ে যাবে। আমি বলে উঠলাম, শিউলি, শিউলি তুই থাম এবার। শিউলি বলল, আর একটু শুনে নে না। যতদিন আমি বাঁচব ততদিন তোর জ্যোতি কাকা এই স্ত্রীর কেনা গোলামের মতো হয়ে থাকবে। আমি চলে গেলে তারপর ততদিনে টাকাও ফুরিয়ে আসবে। ওই পাগল স্ত্রী তখনও বোঝার মতো কাঁধে চেপে থাকবে। তোর জ্যোতি কাকা তখন কি করবে ভেবে দেখেছিস? তার শিল্পীর সত্তাটা যে 50,000 টাকায় বিক্রি হয়ে গেছে।
আসার সময় আমি আর শিউলিকে একটি কথাও বলে আসতে পারিনি বাবা। জ্যোতি কাকা আমার পিঠ চাপড়ে জিজ্ঞাসা করেছে, ঠিকমতো খেয়েছিস তো? বলেই আবার অন্য অতিথির দিকে হাসি মুখে এগিয়েছে। তারা হাতের কবজি ডুবিয়ে খাচ্ছে আর মনে মনে নিশ্চয়ই বিদ্রূপ করছে। বেরিয়ে এলাম। ঢোকার সময় বুঝলে বাবা, বাড়ির ঝলমলে রং বেরঙের আলোগুলো আমার চোখে আগুনের গোলার মতো লাগছিল। আর যখন বেরিয়ে এলাম বাবা, আমার মনে হচ্ছিল ওই আলোগুলোতে যেন সুচিতার ছটা। সত্যি যেন এক শিল্পী সত্তার শ্রাদ্ধের পবিত্র অনুষ্ঠান থেকে বেরিয়ে এলাম আমি। শুনছিলেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, জ্যোতির্ময়। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।